Hello everyone, a very good morning to all of you. Welcome to my platform. I am Haimontika Das and I am currently working as wbcs executive officer. আজকে 15th জুলাই 2025 এবং আজকের দিনে দাঁড়িয়ে এডিটোরিয়াল ডেলি নিউজের কমপ্লিট অ্যানালিসিস থাকবে তোমাদের জন্য ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স, যাতে তোমরা নিউজ অ্যানালিসিসের সাথে সাথে পরীক্ষার রেসপেক্টে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ওয়ান লাইনার এমসিকিউ ফরম্যাটে করা হবে সেগুলো সঠিক উত্তর তোমরা দিতে পারো, সেই হিসাবেই আজকের ক্লাসটাকে অ্যারেঞ্জ করা হবে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাসের ডিসকাশন। অ্যান্ড let's start today's class with the front page of the news, যেখান থেকে আমরা দেখব যে ফার্স্ট আমাদের কান্ট্রির ফুড ইনফ্লেশন 77th মান্থ লো রেটে চলে এসছে এবং কারেন্টলি ফুড ইনফ্লেশন হচ্ছে 2.1%। জুন মাসে যে ফুড ইনফ্লেশনের ডেটা পাবলিশড হয়েছে তাতে কিন্তু দেখো গ্র্যাজুয়ালি কিন্তু আমাদের ফুড ইনফ্লেশন অনেক কমে গেছে কান্ট্রিতে, এবং সেটা কোন ইনফ্লেশনকে দর্শাচ্ছে? রিটেল ইনফ্লেশনকে। আমরা যদি দেখি আমাদের কান্ট্রি যে মেইন ইনফ্লেশনের টাইপ সেটা কিন্তু দু টাইপের হয়। একটা হচ্ছে আমরা মেজার করি ইন টার্মস অফ দ্য কনজিউমার মার্কেট, আর একটা আমরা মেজার করি ইন টার্মস অফ দ্য হোলসেল মার্কেট। তাহলে এটা কিন্তু যে ডেটাটা 2.1%, দিস ইজ দ্য সিপিআই ইন্ডেক্স লঞ্চ করে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড দ্য প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। অ্যালং উইথ দ্য সিপিআই ইন্ডেক্স হোলসেল প্রাইস ইন্ডেক্স, যেটা মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পাবলিশ করে, সেখানেও কিন্তু একটা লোয়ার ডিপ দেখা গেছে বা ডিপ ডাউন, সেটাও কিন্তু কমার দিকে আছে। সো দিস ইজ দ্য ইন্টারাকশন অ্যান্ড দ্য ফার্স্ট নিউজ, বাট let's try to understand the deeper level of the difference between the WPI and the CPI. Very important concept with respect to the inflation in the Indian economic chapter. WPI মানে কিন্তু wholesale price index, CPI মানে কিন্তু consumer price index. That is the main difference. দেখো পিকচারটা দেখলে ক্লিয়ার হবে। হোলসেল প্রাইস ইন্ডেক্স হচ্ছে একদম হোলসেল লেভেলে, যেখানে দেখো ফর এক্সাম্পল বাল্ক অ্যামাউন্টে কেনা বেচা হয়। বাল্ক অ্যামাউন্টে ধরো এখানে পটেটো বা অনিয়ন সেল হচ্ছে, দ্যাট ইজ দ্য মেন পার্ট ওয়াইল ক্যালকুলেটিং দ্য WPI। বাট কনজিউমার প্রাইস ইন্ডেক্স, তোমরা ফর এক্সাম্পল কোনো শপিং মলে গেলে একটা এরকম বাকেট নাও এবং সেখানে তোমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিস, দুধ, মানে পটেটো, ব্রেড, এগুলোকে পারচেস করো। সো এটা কে পারচেস করছে? ইন্ডিভিজুয়াল লেভেলে একজন কনজিউমার রিটেল লেভেলে পারচেস করছে। তাহলে এই রিটেল লেভেলের ইনফ্লেশন কিন্তু WPI থেকে আলাদা হবে, কারণ যখন বাল্ক অ্যামাউন্টে ধরো সাপোজ একটা দোকানে বাল্ক অ্যামাউন্টে সে আলু বিক্রি করার জন্য ধরো 10 বস্তা আলু কিনছে, তার যা দাম হবে, তুমি বাজার থেকে 1 কেজি আলু কিনছো বা পটেটো কিনছো, তার দাম অবভিয়াসলি ডিফারেন্স হবে। দ্যাট ইজ দ্য মেন ফান্ডা, যেখানে WPI এর লেভেলে একটা ইনফ্লেশনকে চেক করা হয় এবং CPI এর লেভেলে একটা ইনফ্লেশনকে চেক করা হয়। নেক্সট আমরা দেখব ইনফ্লেশন কাকে বলে। ইনফ্লেশন ইজ ইন জেনারেল, যদি আমরা বোঝাই জেনারেল প্রাইস রাইজ, জিনিসপত্রের দাম বাড়াকে ইনফ্লেশন বলে। অ্যান্ড অলসো আমরা যদি দেখি পারচেসিং পাওয়ার অফ দ্য রুপি বা কারেন্সি, সেটা যখন ডিক্রিজ হয় সেটাকেও কিন্তু ইনফ্লেশন বলা হয়। অর্থাৎ ফর এক্সাম্পল তোমার কাছে 100 টাকা আছে, ঠিক আছে, এবার তুমি ধরো এখন 2025 সালে দাঁড়িয়ে আছো এবং 2026 সালে, দুটো আমরা যদি ইনফ্লেশনের টার্গেট ধরি। ফর এক্সাম্পল ইউ আর অ্যাকচুয়ালি গোয়িং টু দ্য মার্কেট এবং সেখানে তুমি অনিয়ন কিনতে চাইলে, ঠিক, এবার অনিয়নের ফর এক্সাম্পল প্রাইস হচ্ছে 50 রুপিস পার কেজি, ঠিক। এটা 2025 সালে দাঁড়িয়ে অনিয়নের জেনারেল প্রাইস হচ্ছে 50 রুপিস পার কেজি। এবার 2026 সালে গিয়ে এই জিনিসটার প্রাইস রাইজ হয়ে গিয়ে হলো 100 টাকা পার কেজি, অর্থাৎ 1 কেজি অনিয়ন কিনতে গেলে 100 টাকা দিতে হবে। তাহলে তোমার কাছে কি ছিল? 100 টাকা ছিল। এবার তুমি 2025 সালে দাঁড়িয়ে 100 টাকা দিয়ে কিলো পেঁয়াজ কিনতে পারবে? 1 কেজি পেঁয়াজ 2 কেজি পেঁয়াজ কিনতে পারবে, কারণ পেঁয়াজের দাম 50 টাকা প্রতি কেজি। কিন্তু 2026-এ দাঁড়িয়ে যেহেতু পেঁয়াজের দাম বেড়ে গেছে, 100 টাকা পার কেজি হয়ে গেছে, তাই তুমি এই 100 টাকা দিয়ে কিভাবে পেঁয়াজ কিনতে পারবে? নাও ইউ ক্যান পারচেস অনলি 1 কেজি অফ অনিয়ন। দ্যাট ইজ ওয়াই যখন মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন হয় তখন কিন্তু দেখো এই 100 টাকা দিয়ে, যেখানে তুমি 1 বছর আগে 2 কেজি পেঁয়াজ কিনতে পারতে, সেই 100 টাকা দিয়েই তুমি 1 বছর পর ডিউ টু দ্য প্রাইস রাইজ, ডিউ টু দ্য ইনফ্লেশন, তুমি 1 কেজি পেঁয়াজ কিনতে পারছো। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ডিক্রিজ ইন দ্য পারচেসিং পাওয়ার অফ দ্য কারেন্সি ডিউরিং দ্য ইনফ্লেশন। নাও এই ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য দেয়ার ইজ সার্টেন অ্যাক্টস, RBI অ্যাক্টের দ্বারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন কনসালটেশন উইথ RBI, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে কনসালটেশন করে ইনফ্লেশনের টার্গেটকে ফিক্সড করে। এভরি ইয়ার CPI এর মানদণ্ড
পাবলিশ করা হয়, যার মাধ্যমে ইনফ্লেশন কত সেটা আমরা বুঝতে পারি। ইনফ্লেশনের কারেন্ট যে টার্গেট সেটা হচ্ছে 4 ± 2, অর্থাৎ ম্যাক্সিমাম আমরা কান্ট্রিতে অ্যালাউ করতে পারি 6% ইনফ্লেশন এবং মিনিমাম অ্যালাউ করতে পারি 2% ইনক্রিশন। আমাদের কান্ট্রিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে মানিটারি পলিসি কমিটিকে কনস্টিটিউট করা হয়, যারা কিন্তু সিপিআই বেসড অন রেপো রেট ডিসাইড করে এবং ইনফ্লেশনকে টার্গেটিং করে। নাও আজকের যে ক্লাসের ডিসকাশন সেটা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। কনজিউমার প্রাইস ইন্ডেক্স কিন্তু ক্যালকুলেট করে অ্যাভারেজ সেলিং প্রাইস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যাট দ্য কাস্টমার লেভেল। 2012 ইজ দ্য বেস রেট। এবং আমরা যদি দেখি কনজিউমার প্রাইস ইন্ডেক্সে কী কী কমোডিটিকে ইনক্লুড করা হয়, দে আর ফুড অ্যান্ড বেভারেজ, যার হাইয়েস্ট ওয়েটেজ দেওয়া হয় ইন দ্য সিপিআই ক্যালকুলেশন অ্যালং উইথ দ্য মিসলেনিয়াস হাউজিং, ফুয়েল আছে, ক্লথ, ফুটওয়্যার, পান, টোবাকো, ইনটক্সিকেন্ট, দিস আর সাম অফ দ্য বাকেট যার ভিত্তিতে সিপিআই ইন্ডেক্সকে আমরা ইউজ করি। সিপিআই ইন্ডেক্সের 4টে টাইপ হয় এবং সেখানে কিন্তু ডিফারেন্ট অর্গানাইজেশন ইজ রেসপন্সিবল টু পাবলিশ দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ সিপিআই ইন্ডেক্স। প্রথমত সিপিআই ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, এটা পাবলিশ করে লেবার ব্যুরো আন্ডার দ্য মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট। এরা আরও দুটো সিপিআই ইন্ডেক্সকে পাবলিশ করে, সেটা হচ্ছে সিপিআই ফর এগ্রিকালচারাল লেবার অ্যান্ড সিপিআই ফর দ্য রুরাল লেবার। বাট সিপিআই কম্বাইন্ড বলে একটা ইন্ডেক্স বেরোয়, সিপিআই রুরাল আরবান কম্বাইন্ড, যার বেস ইয়ার 2012, যেটা কিন্তু মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এবং প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের দ্বারা রিলিজড হয়, পার্টিকুলারলি দ্য অফিস ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। এই ইনফ্লেশনের এই যে সিপিআই বেসড ইনফ্লেশন সেটাকে ধরেই কিন্তু আরবিআই আমাদের কান্ট্রিতে ইনফ্লেশন টার্গেটিং করে। নাও আমরা যদি চলে আসি ডব্লিউপিআই, দ্যাট ইজ দ্য হোলসেল প্রাইস ইন্ডেক্স। অ্যাভারেজ আমরা যদি প্রাইসের চেঞ্জ দেখি অ্যাট দ্য হোলসেল লেভেল, দ্যাট ইজ দ্য ডব্লিউপিআই। বাট ওয়ান ডিফারেন্স উইথ দ্য সিপিআই ইজ দ্যাট সিপিআইয়ে যেখানে গুডস এবং সার্ভিস দুটোকেই ইনক্লুড করা হয়, সেখানে ডব্লিউপিআইতে কিন্তু শুধুমাত্র গুডসকে ইনক্লুড করা হয়, সার্ভিসকে এক্সক্লুড করা হয়। এটা অনলি বেসিস প্রাইসকে include করে while calculating the inflation but exclude করে any type of tax, rebate, transport cost, discount, etc. এটা রিলিজ করে কি অফিস অফ ইকোনমিক অ্যাডভাইজার আন্ডার দ্য মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। 2011-12 ইজ দ্য বেস রেট। নাও কমোডিটি ওয়েটেজ অফ দ্য ডব্লিউপিআই যদি আমরা দেখি, এখানে দেখব ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্ট ইজ গিভেন দ্য হাইয়েস্ট প্রায়োরিটি 64.23% weightage. Apart from this, fuel and power and primary articles are also in the bucket list while calculating the WPI. So this is the entire analysis of this news যে ফুড ইনফ্লেশন আমাদের কান্ট্রি বেড়ে গেছে। নাও মুভিং টু দ্য নেক্সট আর্টিকেল, যেখানে হচ্ছে আমরা দেখব যে ইন্ডিয়া চায়না মাস্ট মুভ ফরওয়ার্ড টুয়ার্ডস দ্য ডি-এসক্যালেশন। আমরা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে যেখানে ইন্ডিয়া চায়না বর্ডার আছে, সেখানে কিন্তু গত কিছুদিন ধরে আমরা দেখছি ইন্ডিয়া চায়নার মধ্যে কিন্তু একটা ডিসপুট চলছে এবং সেখান থেকে দাঁড়িয়ে ফর দ্য ফার্স্ট টাইম লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের ডি-এসক্যালেশনের জন্য ইন্ডিয়ান তরফ থেকে চাইনিজ গভর্নমেন্টের কাছে কিন্তু অফিসিয়াল রিপ্রেজেন্টেশন পাঠানো হয়েছে, যাতে কিন্তু অ্যাকচুয়াল উইথড্রয়াল অফ দ্য ট্রুপ কে এনশিওর করা যায় অ্যালং দ্য লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। নাও আমরা যদি দেখি ইন্ডিয়া চায়না বর্ডার, মেনলি 3টে সেক্টর জুড়ে আমাদের ইন্ডিয়া চায়না বর্ডার আছে। আমরা যদি দেখি ইন্ডিয়া এবং চায়না কোথায় কোথায় ইন্ডিয়ার সাথে বর্ডার শেয়ার করছে, দ্যাট ইজ দ্য জম্মু কাশ্মীর রিজিয়ন, লাদাখ রিজিয়ন, অ্যাপার্ট ফ্রম দিস হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এবং এদিকে আমরা যদি দেখি সিকিম এবং অরুণাচল প্রদেশ, এই স্টেটগুলোর সাথে ইন্ডিয়া এবং চায়না বর্ডার শেয়ার করে। এবার ইন্ডিয়া চায়না এই বর্ডারকে 3টে ভাগে ভাগ করা যেতে পারে। ওয়ান ইজ দ্য ওয়েস্টার্ন সেক্টর, যেখানে মেনলি লাদাখ রিজিয়ন, জম্মু কাশ্মীর আসে, মিডল সেক্টর যেখানে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড আসে, এবং ইস্টার্ন সেক্টর যেখানে সিকিম এবং অরুণাচল প্রদেশ আছে। মেনলি এই ওয়েস্টার্ন সেক্টরের মধ্যে আমরা যদি কনসিডার করি, ওয়েস্টার্ন সেক্টর যেটা লাদাখের মধ্যে আসে, ইট ইজ দ্য মোস্টলি ডিসপুটেড ওয়ান, এবং এই ওয়েস্টার্ন সেক্টরকে ডিফাইন করার জন্য দুটো লাইন আছে। এই লাইনটা আমরা যেটা দেখছি, দিস ইজ দ্য লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। কারণ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলকে কিন্তু দেখা যাচ্ছে এই যে গ্রিনিশ এরিয়া, যেটাকে আমরা বলি আকসাই চীন, সেটা কিন্তু চাইনিজ কন্ট্রোলের মধ্যে চলে যাচ্ছে। বাট অ্যানাদার লাইন যেটাকে আমরা বলছি, দিস ইজ দ্য লাইন, এটাকে আমরা বলি জনসন লাইন। জনসন লাইন কিন্তু এমন একটা লাইন যেখানে দেখা যায় এই আকসাই চীন কিন্তু ইজ দ্য পার্ট অফ ইন্ডিয়া। স্বভাবতই ইন্ডিয়া কিন্তু যখনই নেগোসিয়েশন হয়, বর্ডার ডিসপুট রিজলভ করার প্ল্যাটফর্ম আসে, তখন ইন্ডিয়া বলে জনসন লাইন ইজ দ্য অ্যাকচুয়াল লাইন, যাটার মাধ্যমে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে বাউন্ডারি ডিসপুটকে আমরা রিজলভ করতে পারি। বাট
চায়না ইজ নট অ্যাট এ পজিশন টু অ্যাকসেপ্ট দ্য প্রেজেন্স অফ এনি কাইন্ড অফ জনসন লাইন, এবং চায়না কিন্তু অলওয়েজ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এবং এই যে ম্যাকমোহন লাইন আছে এই ম্যাকমোহন লাইনকে প্রায়োরিটাইজ করে ইন্ডিয়া চায়না বর্ডার ডিসপুটের ক্ষেত্রে। সো এখানে এটাই লেখা আছে, দেখো তোমরা পড়ে নেবে, জনসন লাইন আছে যেখানে কিন্তু 1860s এ ব্রিটিশ ইন্ডিয়ার সময় এই লাইনকে ড্র করা হয়, যেখানে আকসাই চীনকে কিন্তু প্রিন্সলি স্টেট অফ জম্মু কাশ্মীরকে দেওয়া হয়। হাউএভার চায়না কিন্তু রিকগনাইজ কখনো করে না এই জনসন লাইনকে, এবং তারা বলে আমরা ম্যাকডোনাল্ড লাইনকে বিশ্বাস করি, এবং ম্যাকডোনাল্ড লাইন এবং যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল সেটা কিন্তু আকসাই চীনকে চাইনিজ কন্ট্রোলে দেখায়। মিডল সেক্টরের মধ্যে আছে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ, কম্পারেটিভলি আনডিসপুটেড এরিয়া, এবং এখানে দেখি আমরা যে ফর্মাল কোনো বাউন্ডারি ডিসপুট নেই। নাও ইস্টার্ন সেক্টর যদি দেখি অরুণাচল প্রদেশ অ্যান্ড দ্য সিকিম, দিস ইজ অলসো অ্যান ডিবেটেড এরিয়া, যেখানে কিন্তু ম্যাকমোহন লাইন দ্বারা ইন্ডিয়া চায়না ডিফারেন্সিয়েট করা হয়, বর্ডার ডিসপুট বা বর্ডারকে আলাদা করা হয়। 1914 যে সিমলা কনভেনশন হয়েছিল সেইখানে এই ম্যাকমোহন লাইনকে ড্র করা হয়, বাট দেয়ার ইজ অলসো প্রবলেম, চায়না রিজেক্ট করে এই ম্যাকমোহন লাইনকে এবং ক্লেম করে এন্টায়ার অরুণাচল প্রদেশ দিস ইজ দ্য কাইন্ড অফ অডাসিটি, এবং তারা মনে করে যে তিবেতের অটোনোমাস রিজিয়নের পার্টি হচ্ছে এই গ্রেটার অরুণাচল প্রদেশ এবং এটা চায়নার। নাও চায়না সাইডস দ্য হিস্টোরিক্যাল টাইজ লাইক তাওয়াং মনাস্ট্রি, তিব্বত's লাসা মনাস্ট্রি টু ব্লাস্টার ইটস ক্লেম ওভার দ্য অরুণাচল প্রদেশ। সো দিস ইজ দ্য এন্টায়ার বাউন্ডারি ডিসপুট, আমি যেটা এই কনটেক্সটে ডিসকাশন করলাম। নাও মুভিং টু দ্য নেক্সট আর্টিকেল, যেটা থার্ড আর্টিকেল অফ দ্য ডে, ফ্রন্ট পেজে পাবলিশ হয়েছে, দ্যাট ইজ দ্য সরোজা দেবী পায়োনিয়ার সুপারস্টার ডাইজ অ্যাট 87। জাস্ট ওবিচুয়ারি সেকশনে মনে রাখো, এখান থেকে ওয়ান লাইনার কোয়েশ্চেন আসতে পারে, বিকজ ইট ইজ কভার্ড ইন দ্য প্রেস্টিজিয়াস হিন্দু নিউজ পেপার, দ্যাট ইজ ওয়াই এই কোয়েশ্চেনগুলো কিন্তু ওয়ান লাইনার ফরম্যাটে পরীক্ষায় পড়ার চান্স খুব বেশি থাকে। শি ইজ এ ভেটারান অ্যাক্টার বি সরোজা দেবী, তিনি কিন্তু মারা গেছেন, কোথায় মারা গেছেন, ব্যাঙ্গালোরে, কর্ণাটকে মারা গেছেন, এবং তিনি কিন্তু অ্যাসোসিয়েটেড ছিলেন কানাডা সিনেমার সাথে। সো দিস ইজ দ্য নিউজ। নাও মুভিং টু দ্য নেক্সট আর্টিকেল অফ দ্য ডে। নেক্সট আর্টিকেলে যাওয়ার আগে এটা একটা পিকচার যেটা আমি কাট করেছি ফ্রম দ্য হিন্দু নিউজ পেপার, যেখানে কিন্তু দেখা হয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট উড়িষ্যা গভর্নমেন্টের সাথে টাই আপ করেছে ফর দ্য সার্চ অফ দ্য রেয়ার আর্থ মিনারেলস ইন উড়িষ্যা। তো এইখান থেকে আমরা দাঁড়িয়ে দেখব উড়িষ্যা ইজ আ হাব, যেখানে আমরা দেখেছি যে মিনারেল রিজার্ভ বা রেয়ার আর্থ মেটাল সেখানে কিন্তু ইন হাই স্টক ডিপোজিট আছে বলে মনে করা হচ্ছে, এবং বিকজ অফ দ্য কানেক্টিভিটি দ্যাট উড়িষ্যা হ্যাজ উইথ রেসপেক্ট টু ডিফারেন্ট ল্যান্ড পোর্টস, উইথ রেসপেক্ট টু ডিফারেন্ট এয়ারপোর্টস, এই গোপালপুর ইন্ডাস্ট্রিয়াল রিজিয়নের চারপাশে মিনারেল এবং পার্টিকুলারলি আমরা রেয়ার আর্থ মিনারেলসের যে ভান্ডার সেটাকে খোঁজার জন্য এই টাই আপ করা হয়েছে। প্রসেসড মিনারেল যেরকম ইলমেনাইট, রুটাইল, জারকন, সিলমেনাইট এবং গার্নেট, দিস আর দ্য রেয়ার আর্থ মেটাল, এগুলোর মধ্যে রেয়ার আর্থ মেটালকে পাওয়া যেতে পারে, এই সম্ভাবনায় কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট হতে চলেছে ইন দ্য উড়িষ্যা। উড়িষ্যায় যদি আমরা এই ডায়াগ্রামটা দেখি, দেখো উড়িষ্যা থেকে যে ধরনের মিনারেলসকে এক্সট্র্যাক্ট করা হয় সেটাকে ট্রান্সপোর্ট করা হয় ভায়া ধামরা পোর্ট, ভেরি ইম্পর্টেন্ট পোর্ট, এইটা থেকে কোয়েশ্চেন আসে। পারাদীপ পোর্ট সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ কি মহানদী রিভার। নাও গোপালপুর পোর্ট আছে, এছাড়া বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে আছে, এবং কলকাতা পোর্ট আছে, যেগুলোর মাধ্যমে এয়ারক্রাফট এবং আমরা যদি ভায়া ল্যান্ড পোর্ট বা সি পোর্ট ধরি সেখান দিয়ে কিন্তু ট্রান্সপোর্টেশন করা যায়। এছাড়া উড়িষ্যা ইজ কানেক্টেড উইথ দ্য ন্যাশনাল হাইওয়ে 16 ইস্টার্ন কোস্টাল রেল লাইন উড়িষ্যার ওপর দিয়ে যাচ্ছে। নাও আমরা যদি দেখি জাস্ট এই লাইনটার ওপর যদি আমরা আলোকপাত করি রেয়ার আর্থ মিনারেল, তাহলে আমরা দেখব আমাদের কান্ট্রিতে যে রেয়ার আর্থ মিনারেল আছে পিরিয়ডিক টেবিলে মেনলি কিন্তু আমরা দেখি এই যে স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম এবং ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত এই যে পিরিয়ডিক টেবিলের 17টা এলিমেন্ট, এদেরকে কিন্তু রেয়ার আর্থ মেটাল বলে। এদের মধ্যে ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিসের অনেক রকম সিমিলারিটিস আছে, এবং তারা কিন্তু মেনলি আমরা এই নামটা একবার গো থ্রু করবো, তোমরা নিজেদের মতো করে পড়বে, আমি তোমাদেরকে দিয়ে দিলাম, জাস্ট ডাউনলোড দ্য পিডিএফ অ্যান্ড রিড দোজ নেম। নাও এই যে রেয়ার আর্থ মেটাল এদের কেন দরকার, বিকজ দে হ্যাভ দেয়ার ইউনিক ম্যাগনেটিক প্রপার্টি, লুমিনেসেন্ট প্রপার্টি, ইলেকট্রোকেমিক্যাল প্রপার্টি, যার ফলে কিন্তু তারা মডার্ন যে সমস্ত টেকনোলজি আছে, ফর এক্সাম্পল ইলেকট্রনিক্স ডেভেলপমেন্ট, কম্পিউটার নেটওয়ার্ক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট, ব্যাটারি ম্যানুফ্যাকচারিং, হেলথ কেয়ার সার্ভিস, এবং সেগুলোর জন্য তাদেরকে ন্যাশনাল ডিফেন্স, ক্লিন এনার্জি টেকনোলজি, সাস্টেনেবল ডেভেলপমেন্টের বিভিন্ন ক্ষেত্রে রেয়ার আর্থ মেটালকে ইউজ করা হয়। তাই রেয়ার আর্থ মেটালের জন্য ইন্ডিয়া ইজ ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন দ্য চাইনা
China, because China is the leading producer of the rare earth metal, but because of the different relationship deterioration between India and China, এটা ইন্ডিয়ার প্রায়োরিটি কি, ইন্ডিয়া সেলফ রিলায়েন্ট হোক উইথ রেসপেক্ট টু দ্য রেয়ার আর্থ মেটাল, অ্যান্ড দিস ইজ দ্য রিসেন্ট টাই আপ যেখানে উড়িষ্যা গভর্নমেন্টের সাথে কিন্তু কোলাবোরেশন করবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর দ্য এক্সট্রাকশন অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ দ্য রেয়ার আর্থ মেটাল। ওকে, নাও মুভিং টু দ্য নেক্সট আর্টিকেল, যেখানে আমরা দেখব সেন্টার গিভস অ্যাপ্রুভাল ফর ট্রান্সফার অ্যাপয়েন্টমেন্ট অফ নিউ চিফ জাস্টিস অফ দ্য হাইকোর্ট। রিসেন্টলি ইউনিয়ন গভর্নমেন্ট কিন্তু ক্লিয়ার করেছে ট্রান্সফার অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অফ সাম চিফ জাস্টিস অ্যান্ড জাজেস অফ দ্য সেভারেল হাইকোর্ট। এই যে ট্রান্সফার বা অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য জাজেস অফ দ্য হাইকোর্ট, এই জায়গায় আমাদের কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসে। আমরা যদি দেখি মেনলি আমাদের কান্ট্রিতে যে ভার্টিক্যাল আছে জুডিশিয়ারি, তিনটে ভার্টিক্যাল আছে। ফার্স্ট ইজ দ্য সুপ্রিম কোর্ট, বিলো হুইচ উই হ্যাভ দ্য হাইকোর্ট, অ্যাট বিলো হুইচ উই হ্যাভ দ্য লোয়ার কোর্টস অ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেল, এবং আমরা যদি সাব ডিভিশন লেভেলে দেখি তাহলে আমরা দেখব এই যে হাইকোর্ট দ্য সেকেন্ড ভার্টিক্যাল যদি পিলারে দেখি, সেই হাইকোর্টে যখন জাজ অ্যাপয়েন্টেড হয় দ্যাট কামস আন্ডার দ্য আর্টিকেল 217, 217 নম্বর আর্টিকেল। এই আর্টিকেলে বলা হয় হাইকোর্টের জাজকে অ্যাপয়েন্ট করবেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইন কনসালটেশন উইথ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং গভর্নর অফ দ্য স্টেট। এই যখন কোনো জাজকে অ্যাপয়েন্ট করা হবে অ্যাপার্ট ফ্রম দ্য চিফ জাস্টিস, তখন কিন্তু চিফ জাস্টিস অফ হাইকোর্টকেও কনসাল্ট করতে হবে। বোঝা গেল? অর্থাৎ এই জায়গায় এই যে কনসালটেশন প্রসেস, তাহলে এটা একটা কলেজিয়াম সিস্টেমের মাধ্যমে হচ্ছে, যেখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং 2 সিনিয়র মোস্ট জাজেস থাকবে। তারা কনসাল্ট করার পর যে নাম আসবে সেই নামটা কিন্তু প্রপোজড হয়ে বেরিয়ে আসবে। তার মানে এই প্রপোজাল যেটা ইনিশিয়েটেড হয় চিফ জাস্টিস অফ হাইকোর্টের দ্বারা ইন কনসালটেশন উইথ দ্য 2 সিনিয়র মোস্ট জাজেস বা 2 সিনিয়র মোস্ট কলিগস, তাদের দ্বারা যে নাম নমিনেটেড হয় সেটা প্রথমে চিফ মিনিস্টার অফ দ্য স্টেটকে পাঠানো হয়, এবং তিনি অ্যাডভাইস করে গভর্নর অফ দ্য স্টেটকে যে এই নামটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে ইউনিয়ন ল মিনিস্ট্রিতে পাঠানো হোক, এবং ফাইনালি ইউনিয়ন ল মিনিস্ট্রির তরফ থেকে নাম অ্যাপ্রুভ হলে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিন্তু চিফ জাস্টিস অফ হাইকোর্টকে অ্যাপয়েন্ট করে। সো দিস ইজ দ্য এন্টায়ার প্রসেস, নো নিড টু রিমেম্বার অল দ্য সাচ নেমস। আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের 1 লাইনার কম্পাইলেশন পেলে জাস্ট এই প্রত্যেকটা কোন হাইকোর্টে কোন জাজকে অ্যাপয়েন্ট হয়েছে এত ডিটেলসে কারেন্ট অ্যাফেয়ার্স 1 লাইনার পড়বে না, বিকজ ইট ইজ ভেরি ভেরি ফ্যাকচুয়াল। তাহলে আমরা জাস্ট অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য চিফ জাস্টিসকে কভার করলাম। নাও মুভিং টু দ্য নেক্সট আর্টিকেল অফ দ্য ডে, দ্যাট ইজ দ্য এমজি নারেগা ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম বিং ম্যানিপুলেটেড সেন্ট্রাল স্টেটস tells the state। নিয়ারলি বলা হচ্ছে 4 years after the introduction of the digital attendance system, যেখানে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টে ওয়ার্কার্সরা যেভাবে অ্যাটেন্ডেন্স দেয় সেই প্রসেসেও কিন্তু লুফোলস আছে, সেই প্রসেসের মিসইউজ হয়েছে, যেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে স্টেট গভর্নমেন্টকে জানানো হয়েছে। অ্যাপার্ট ফ্রম দিস উই নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য এমজি নারেগা অ্যাক্ট। এমজি নারেগা অ্যাক্ট মিনস মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005 সালে এটাকে এনাক্ট করে। দিস ইজ এ সোশ্যাল সিকিউরিটি স্কিম যেটা প্রোভাইড করে 100 ডে গ্যারান্টিড ওয়ার্ক টু এনি রুরাল হাউসহোল্ড উইলিং টু do the public work related to unskilled manual work এবং with respect to a minimum assured income. Now Ministry of Rural Development এটা মনিটরিং করে এন্টায়ার ইমপ্লিমেন্টেশন অফ দ্য স্কিম ইন অ্যাসোসিয়েশন উইথ দ্য স্টেট গভর্নমেন্ট। নাও এই যে ওয়েজ, কোনো একজন ব্যক্তি যিনি মনরেগার আন্ডারে কাজ করছেন তাকে কত টাকা দেওয়া হবে সেটা কিন্তু ডিপেন্ড করে। আজকের ক্লাসেই আমরা পড়লাম একটা ইন্ডেক্সের কথা, সেটা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স এগ্রিকালচারাল লেবার। এই যে ইন্ডেক্সটা পাবলিশ হয় আন্ডার দ্য মিনিস্ট্রি অফ লেবার মিনিস্ট্রি, তারা কিন্তু এই যে CPI-AL ইন্ডেক্সটা রিলিজ করে, তার ভিত্তিতে মনরেগার কিন্তু ওয়েজ ডিসাইড হয়। নাও দ্য অ্যাক্ট অব্লিগেটস দ্য স্টেট টু গিভ রুরাল হাউসহোল্ডস ওয়ার্ক অন ডিমান্ড। নাও যদি গভর্নমেন্ট কাজ না দিতে পারে তখন কিন্তু আনএমপ্লয়মেন্ট অ্যালায়েন্স দিতে হয়, যাতে কোনো একজন ব্যক্তি 15 দিনের মধ্যে অ্যাপ্লাই করার 15 দিনের মধ্যে যদি কাজ না দেয় তখন হি ইজ এন্টাইটেল টু গেট দ্য আনএমপ্লয়মেন্ট অ্যালায়েন্স। নাও দ্য এমপ্লয়মেন্ট উইল বি প্রোভাইডেড উইথ এ রেডিয়াস অফ 5 কিলোমিটার, যেখানে তার বাড়ি তার একটা 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে তাকে জব প্রোভাইড করতে হবে, এবং 5 কিলোমিটারের বাইরে যদি তাকে গিয়ে জব করতে হয় তাকে কিন্তু এক্সট্রা ওয়েজ পে করতে হবে। প্রায়োরিটি দেওয়া হয়েছে উইমেনদের। 1/3 অফ দ্য বেনিফিশিয়ারি শ্যাল বি উইমেন, যারা রেজিস্টার্ড করবে এবং যারা ওয়ার্কের জন্য রিকোয়েস্ট করবে। দিস ইজ দ্য কাইন্ড অফ থিং। এবং বিভিন্ন যে কাজ হবে সেই কাজের ক্ষেত্রে
ওয়ার্কিং সাইডে ক্রেজ রাখতে হবে যাতে উইমেনরা তাদের সন্তানদের রেখে যেতে পারে, ক্রেজ রাখতে হবে, এছাড়া ড্রিঙ্কিং ওয়াটার রাখতে হবে, ফার্স্ট এড ফেসিলিটি রাখতে হবে, এবং সোশ্যাল অডিটের ব্যাপার আছে যেখানে গ্রাম সভাকে ইনভলভ করতে হবে যাতে গ্রাসরুট লেভেলে অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কিনা সেটাকে চেক অ্যান্ড ব্যালেন্স রাখা যায়। নাও এই যে ইঞ্জিনারেগা অ্যাক্ট, এইটা মহাত্মা গান্ধীর যে ডিপিএসপির কনসেপ্ট, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য সোশ্যাল জাস্টিস, ডিরেক্টিভ প্রিন্সিপাল, যেটা আমাদের ফান্ডামেন্টাল যে কনস্টিটিউশনের প্রপার্টি আর্টিকেল 4-এ আছে, সেই পার্ট 4-এ আছে, সেই পার্ট 4 থেকে ডিপিএসপির যে ম্যান্ডেট সেটাকে ফুলফিল করার জন্যই কিন্তু 2005 সালে সোশ্যাল ইকুয়ালিটিকে আমাদের সমাজে আনার জন্য এই এমজি নারেগা অ্যাক্টকে ইন্ট্রোডিউস করা হয়। এই এমজি নারেগা অ্যাক্টের যে ফান্ডিং প্যাটার্ন, সেখানে দেখা যায় 100% অফ দ্য আনস্কিল লেবার কস্ট এবং 75% অফ দ্য মেটেরিয়াল কস্ট সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বিয়ার করবে। নেক্সট, মানরেগার আন্ডারে আনস্কিল্ড ওয়ার্ক প্রোভাইড করতে হবে এবং পেড উইদিন 15 দিনের মধ্যে তাদের কিন্তু জব দিতে হবে, আদারওয়াইজ ইন কেস অফ ডিলে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু কম্পেনসেট করবে সেই টাকা। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং অ্যাসোসিয়েটেড উইথ দ্য এমজি নারেগা। নাও তোমাদের জন্য আমার কাছে আজকে একটা কোয়েশ্চেন থাকলো, তোমরা কনস্টিটিউশন পড়েছো, তোমরা আমাকে কমেন্ট সেকশনে আজকে বলবে যে রাইট টু ফ্রি স্পিচ এটা কোন আর্টিকেলে কভার হচ্ছে, এটা কোন আর্টিকেলের অন্তর্গত আমাদের বাক স্বাধীনতার অধিকার। এছাড়া আমাদের কাছে আছে আমাদের আর্টিকেল, আমরা যদি দেখি 14, 15, 16, 17 অ্যান্ড 18, দিস আর দ্য রাইট টু ইকুয়ালিটির মধ্যে পড়ে। এছাড়া উই হ্যাভ lots of article like article 25 talks about the religious freedom. তোমাদের জন্য আজকে আমার কোয়েশ্চেন থাকলো রাইট টু ফ্রিডম অফ স্পিচ কোন আর্টিকেলে কভার হয়। মুভিং টু দ্য নেক্সট আর্টিকেল অফ দ্য ডে, দিস ইজ দ্য লাস্ট ওয়ান আর্টিকেল যেখান থেকে আমার মনে হয়েছে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে, এবং এইখানে কিন্তু 3 জন ব্যক্তির নাম তোমাদের পরীক্ষায় পারপাসে ওয়ান লাইনার হিসেবে মনে রাখতে হবে। মেনলি আমাদের কান্ট্রিতে যে ইউনিয়ন টেরিটরি আছে সেখানে কিন্তু লেফটেন্যান্ট গভর্নরকে অ্যাপয়েন্ট করা হয়। এছাড়া আমাদের কান্ট্রির যে স্টেট আছে সেখানে যে গভর্নর সেটাও কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দ্বারা কিন্তু তিনি অ্যাপয়েন্টেড হয়। সেই জায়গায় দাঁড়িয়ে 3 জন ব্যক্তির নতুন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। প্রথমত আমরা যদি দেখি, হি ইজ দ্য পার্সন কবিন্দর গুপ্তা, যাকে কিন্তু লেফটেন্যান্ট গভর্নর অফ লাদাখ হিসাবে অ্যাপয়েন্ট করা হয়। নেক্সট পার্সন ইজ দ্য অসীম কুমার ঘোষ, যাকে গভর্নর অফ হরিয়ানা হিসাবে অ্যাপয়েন্ট করা হয়। নেক্সট ইজ দ্য পার্সন পুষাপতি অশোক গাজাপতি রাজু, হি ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য গভর্নর অফ দ্য গোয়া। এই নামগুলো একটু ভালো করে পড়ে রাখবে, কারণ এখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে। তাহলে নামগুলো কি হলো, কবিন্দর গুপ্তা লেফটেন্যান্ট গভর্নর অফ লাদাখ, অশোক গাজাপতি রাজু তিনি কিন্তু গোয়ার গভর্নর হিসাবে অ্যাপয়েন্টেড হয়েছে, এবং অসীম কুমার ঘোষ অ্যাপয়েন্টেড হয়েছে গভর্নর অফ হরিয়ানা হিসাবে। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। অ্যাপার্ট ফ্রম দিস আর কোনো সেরকম কোয়েশ্চেন নেই বা আর্টিকেল নেই যেখান থেকে কিন্তু আমাদের কোয়েশ্চেন আসতে পারে। নাও মুভিং টু দ্য নেক্সট পোর্শন অফ দ্য ডে, দ্যাট ইজ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স, ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স। নাও প্রথম যে কোয়েশ্চেনটা দিয়ে আমরা শুরু করবো, দ্যাট ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ দ্য হু ওয়াজ কোটা শ্রীনিবাসা রাও হু পাসড অ্যাওয়ে রিসেন্টলি, রাইটার, সিঙ্গার, অ্যাক্টার অ্যান্ড পলিটিশিয়ান। না, right answer of the question is answer C, actor. Kota Rao was a renowned তেলেগু অ্যাক্টার, যিনি কিন্তু 83 বছর বয়সে তার মৃত্যু হয়েছে। তেলেগু অ্যাক্টার, এইটাও কিন্তু মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন আমরা যদি দেখি, হিস্টোরিক জিঞ্জি ফোর্ট রিসেন্টলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে কিন্তু ডিক্লেয়ার হয়েছে। আমরা এটা বারবার অনেক দিন ধরে হিন্দু নিউজ আর্টিকেলসে কভার আমরা পড়েছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা বলা হচ্ছে এই ফোর্টটা কোথায় অবস্থিত। অ্যান্সার ইজ অপশন সি, তামিলনাড়ুতে লোকেটেড এটা ফোর্ট। এটা ইউনেস্কোর হিস্টোরিক্যাল এবং আর্কিটেকচারাল সিগনিফিকেন্স হিসাবে এটা রেকগনাইজড হয়েছে। নাও রিসেন্ট পরের কোয়েশ্চেন চলে আসি, পিন্টার প্রাইজ 2025 কাকে অ্যাওয়ার্ড করা হয়েছে। অ্যান্সার ইজ অপশন বি, লীলা আবুলেলা। এটা ইনি কিন্তু প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড লিটারারি কন্ট্রিবিউশনের জন্য, লিটারেচারে তার কন্ট্রিবিউশনের জন্য তাকে এই পিন্টার প্রাইজ 2025-এ কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, 15 জুলাই আজকের দিনটা ইন্টারন্যাশনাল কি দিবস হিসেবে পালন করা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দ্য কোয়েশ্চেন, ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে। ইউনাইটেড নেশনের তরফ থেকে 15 জুলাই ওয়ার্ল্ড ইউথ স্কিল ডেকে সেলিব্রেট করা হয় টু প্রমোট দ্য স্কিল ডেভেলপমেন্ট অ্যামং দ্য ইউথ পপুলেশন। নেক্সট কোয়েশ্চেন অফ দ্য ডে, দ্যাট ইজ দ্য গ্লোবাল ম্যানুস্ক্রিপ্ট হেরিটেজ কনফারেন্স 2025। সেটা কোন জায়গায় অনুষ্ঠিত হয়? মুম্বাই, চেন্নাই, নিউ দিল্লি অ্যান্ড ব্যাঙ্গালোর। অপশন ইজ সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিউ দিল্লিতে কিন্তু গ্লোবাল ম্যানুস্ক্রিপ্ট কনফারেন্সকে
হোস্ট করা হয় যাতে কিন্তু ইন্ডিয়ার যে এনশিয়েন্ট ম্যানুস্ক্রিপ্ট হেরিটেজ সেটাকে প্রিজার্ভ করা যায়। নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি ফোর্টস বিল্ড বাই দ্য মারাঠা রুলার্স হ্যাভ বিন included in the UNESCO World Heritage Site? One such port is the জিঞ্জি পোর্ট, যেখান থেকে আমরা আগের ওয়ান লাইনার কোয়েশ্চেন করলাম, বাট বলেছে টোটাল কতগুলো মারাঠা ফোর্টকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের দরজা দেওয়া হয়েছে। অ্যান্সার ইজ অপশন সি 12। 12টা ফোর্টকে রিসেন্টলি মারাঠা এম্পায়ারের তৈরি 12টা ফোর্টকে ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে কিন্তু রেকগনাইজ করা হয়। নেক্সট কোয়েশ্চেন, রিসেন্টলি একটা অপারেশন লঞ্চ করেছে বাই দ্য ইন্ডিয়ান আর্মি টু প্রোভাইড দ্য সিকিউরিটি টু দ্য অমরনাথ যাত্রা পিলগ্রিমস। তো এই যাত্রাটার নাম কি বা এই অপারেশনটার নাম কি? অপারেশন সিবা ইজ দ্য correct answer. Indian Army has launched Operation Siba to ensure the safety of the pilgrims during the Amarnath Jatra. Next question, who became the 87th Grandmaster of India? Answer is option B. Hari Krishnan A is a person যিনি কিন্তু 87 Grandmaster of India হিসাবে মানে announced হয়েছেন। Next question হচ্ছে আর্থুনকাল ইন্ডিয়ার ফার্স্ট আইএসও সার্টিফাইড পুলিশ স্টেশন কোন স্টেটে লোকেটেড? অ্যান্সার ইজ অপশন সি। আর্থুনকাল বলে একটা পুলিশ স্টেশন আছে যেটা আলাপুজা ডিস্ট্রিক্ট অফ দ্য কেরালাতে লোকেটেড, সেটা কিন্তু রিসেন্টলি আইএসও সার্টিফিকেশন পেয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য সিওএআই অর্থাৎ সেলুলার অপারেটর অ্যাসোসিয়েশন অফ দ্য ইন্ডিয়া? এবং অ্যান্সার হবে অভিজিৎ কিশোর। অভিজিৎ কিশোর ওয়াজ আ পার্সন যাকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য সিওএআই, যেটা কিন্তু একটা প্রিমিয়ার অর্গানাইজেশন উইথ রেসপেক্ট টু টেলিকম সেক্টর। নেক্সট, 2025-এর ইউনাইটেড নেশন পপুলেশন অ্যাওয়ার্ড ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে কে রিসিভ করেছে? অ্যান্সার ইজ অপশন বি। বর্ষা দেশপান্ডে, সোশ্যাল ওয়ার্কার বর্ষা দেশপান্ডে রিসিভ করেছে অ্যাওয়ার্ড ফর হার কন্ট্রিবিউশন টু পপুলেশন কন্ট্রোল অ্যান্ড দ্য উইমেন্স এম্পাওয়ারমেন্ট। নেক্সট কোয়েশ্চেন অফ দ্য ডে, দ্যাট ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন, যেখান থেকে হুইচ স্কিম ওয়াজ লঞ্চ টু প্রমোট ইকো ফ্রেন্ডলি ফ্রি ট্রান্সপোর্ট? অপশান হচ্ছে গ্রিন ইন্ডিয়া মিশন, পিএমই ড্রাইভ স্কিম, নিউ এনার্জি স্কিম অ্যান্ড দ্য গ্রিন ট্রান্সপোর্ট স্কিম। অ্যান্সার হবে অপশান বি, পিএমই ড্রাইভ স্কিম, যেখানে গভর্নমেন্টের তরফ থেকে ইলেকট্রিক ভেহিকেলকে গুডস ট্রান্সপোর্টের জন্য প্রমোশন করার জন্য এই পিএমই ড্রাইভ স্কিমকে লঞ্চ করা হয়েছে। তাহলে আজকের এই এতগুলো অ্যানালিসিস ছিল, হোপফুলি আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। নতুন কিছু তোমাদের শেখাতে পারলাম। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো টু মাই চ্যানেল। টেলিগ্রাম জয়েন করো টু গেট দ্য পিডিএফ নিউজ পেপার অ্যানালিসিসের সাথে সাথে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের শর্টস এবং আমি স্টাডি মেটেরিয়ালস তোমাদের টেলিগ্রামে প্রোভাইড করি। তোমরা পারলে এই টেলিগ্রামকে জয়েন করে রাখো। এছাড়া তোমরা WBCS রিলেটেড প্রিপারেশন যদি নিতে চাও, হলিস্টিকভাবে প্রিপারেশন নিতে চাও, চাকরির পরীক্ষার যে এন্টায়ার কনসেপচুয়াল ক্ল্যারিটি আনতে চাও, তাহলে আমার একটা মেন্টরশিপ প্রোগ্রাম আছে, সেটাই তোমরা জয়েন করতে পারো, যেখানে আমি পার্সোনালি তোমাদের সাথে ইন্টারাকশন করি, ক্লাস নিই। হোপফুলি সেই জায়গা থেকে তোমরা বেটারমেন্ট বুঝতে পারবে। নাও তোমাদের যদি ইন্টারেস্টেড থাকো, ইউ ক্যান সেন্ড ইউর কোয়ারিজ অ্যান্ড ইন্টারেস্ট ইন মাই ইমেল। দিস ইজ মাই মেল আইডি। টেলিগ্রাম এবং মেল আইডির লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট সেকশন থেকে অ্যাক্সেস করতে পারবে। তাহলে উইথ দিস নোট, লেটস ব্রিং দ্য ক্লাস টু দ্য এন্ড। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে।